আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব যে কলাম ঢালাইয়ে চেক করার বিষয়সমূহ কি কি। তো এই বিষয়টি আমি কিন্তু রেখেছি একতলা এবং দোতলা বাড়ির কলামের উপরে ফোকাস করে। মানে একতলা এবং দোতলার জন্য কলামের সাইজটা এবং রডটা কি পরিমাণ হতে পারে সেটা এর ভিতরে ডিসকাস করা আছে, তবে দোতলার বেশি কিন্তু হবে না, যার কারণে আমি এখানে ফোকাস রেখেছি যে একতলা এবং দোতলা বাড়ির ক্ষেত্রে। তো এই বিষয়টিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক হলো গিয়ে ঢালাইয়ের পূর্বে করণীয় কি, আর দুই নম্বর হলো ঢালাইয়ের সময় করণীয় কি, এবং তিন নম্বর ঢালাইয়ের পরে কি করণীয়। তো আসুন আমি ফার্স্টে ঢালাইয়ের পূর্বে যা করণীয় সেটা নিয়ে প্রথমে একটু কথা বলি। প্রথমে বলতে চাই আমি যে একটি কলামের কিন্তু সাইজটি খুবই ভাইটাল একটা বিষয়। ফার্স্টে আমাদের নির্ধারণ করতে হবে যে আমাদের কলামের সাইজটা কি হবে। যদি আপনার একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনারা বাড়ির ডিজাইন ড্রয়িং করায় থাকেন, তাহলে সেক্ষেত্রে সে তো অবশ্যই আপনাকে একটা প্ল্যান দিবে, সেখানে কলামের সাইজগুলো উল্লেখ থাকবে। আর যদি কন্ট্রাক্টরকে দিয়ে করান তাহলে সে তার মন মতন করে করবে। তো যেটাই হোক না কেন, আপনাদের আমি আজকে কিছু বিষয় আলোচনা করে দিচ্ছি। এই বিষয়গুলো আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, অথবা যে লাল কালে যেগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে রাখবেন কোথাও, বা মনে রাখবেন যেভাবে হোক। তাহলে আশা করি ইঞ্জিনিয়ার দিয়ে হোক বা আপনার কন্ট্রাক্টর দিয়ে হোক, যেভাবে কাজ করান না কেন, কাজে ভুল ভ্রান্তিগুলো আর হবে না। তো ফার্স্টে কলামের সাইজ হতে হবে কমপক্ষে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই বিষয়টি মনে রাখবেন। একতলা এবং দোতলা বাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন সাইজ দিবেন আপনারা কলামের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। অনেকে আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিয়ে থাকে, তবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দেওয়া যাবে না, ওটাতে কলামের স্ট্রেংথ খুবই কম হয়। যার কারণে আমরা সবসময় চেষ্টা করব কমপক্ষে সাইজটা যেটা সেটা দিব 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এবং সর্বোচ্চ মানে লোড যদি আমার বেশি হয়, যেমন বলতে পারি যে মাঝের যে কলামগুলো, এই কলামগুলোতে লোডটা বেশি হয়, তো সেই ক্ষেত্রে কলামের সাইজ আমরা সর্বোচ্চ দিব 12 বাই 12, এর বেশি না। আমার এটা আসলে মুখস্থ তো কোনো বিষয় না, কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে একতলা বা দোতলা বাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন কলামের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং সর্বোচ্চ কলামের সাইজ 12 বাই 12 দিলেই যথেষ্ট। তো এরপরে আসেন, কলামের কভার ঠিকঠাক মতো দিতে হবে। অনেকে কলামের কভারটা ঠিকঠাক করতে পারে না, কলামের রডগুলো যে কোনো একদিকে চেপে যায় বা চুরি রডটা একদিকে চেপে যায়, যখন কলামের একদিকে কভারিং বেশি হয়ে যায় একদিকে কভারিং কম হয়ে যায়। তো এই বিষয়টি এড়ানোর জন্য আপনারা যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হলো গিয়ে গেট বিমের উপরে যে 9 ফিট বা 9.5 ফিটের যে কলামটা যেটা হয়, লং লং যে কলামটা আর কি, এটাতে আপনারা কভারিং দেবেন 1.5 ইঞ্চি। এবং গ্রেড বিমের নিচে, মানে গ্রেড বিমের নিচে আমরা যেটাকে বলতেছি শর্ট কলাম, একদম নিচের থেকে যেটা আসে, এই শর্ট কলাম যেহেতু মাটির ভিতরে থাকে, যার কারণে এখানে কিন্তু কভারিংটা বেশি দিতে হয়। কভারিংই কিন্তু আপনার রডটাকে কিন্তু সেভ করে। তো কভারিং যদি আপনারা নিচে যদি কম দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনাদের কলামের রডগুলো নষ্ট হয়ে যাবে। আবার উপরে 1.5 ইঞ্চি দেওয়া, মানে উপরে তার পানি থাকবে না বা মাটি থাকবে না, মাটির সংস্পর্শে থাকবে না, সবসময় পানি পাবে না, যার কারণে এখানে 1.5 ইঞ্চি কভারিং যথেষ্ট। কিন্তু গেট বিমের নিচে শর্ট কলামে কিন্তু আপনাদের অবশ্যই 2.5 ইঞ্চি মেনটেন করতে হবে। এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিই। দেখেন, এই ধরুন কলামটা 10 ইঞ্চি এদিকে আর 12 ইঞ্চি এইদিকে। তো এদিকের এই যে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে সব দিকে 1.5 ইঞ্চি কভারিং আপনার দিতে হবে। মূলত আপনার 10 বাই 12 যে কলামটা, সেই কলামটার চুরির সাইজটা হয় কিন্তু 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি। মানে এই যে চুরির যে রডটার আউটসাইড এবং এই চুরির রডটার আউটসাইড, এই আউটসাইড টু আউটসাইড আপনার এখানে 9 ইঞ্চি, মানে আপনার রডের যাবতীয় যত বিষয় আছে সব এই 9 ইঞ্চির ভিতরে হয়ে যাবে। আর এইদিকে এইভাবে 7 ইঞ্চির ভিতরে হয়ে যাবে। তা এর বাইরে আপনারা এইখানে 1.5 ইঞ্চি কভারিং দেবেন এবং এর বাইরে এখানে 1.5 ইঞ্চি কভারিং দেবেন। তাহলে এই 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, তাহলে 9 আর 3 12, এই দিকে কিন্তু 12 হয়ে গেল, এই যে 12 হয়ে গেল। এবং এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি, 7 আর 3 10, এদিকে কিন্তু 10 হয়ে গেল। আর যখন আপনারা শর্ট কলাম যখন ঢালাই দিবেন, চুরি রডটা কিন্তু বা চুরি কিন্তু বড় করবেন না, চুরি কিন্তু যে সাইজ আছে সেই সাইজই থাকবে, 9 বা 7 চুরি থাকবে। তবে এখানে যে 1.5 ইঞ্চি কভারিং দিতেন সেটা দিবেন এখন 2.5 ইঞ্চি। আবার এই পাশেও 2.5 ইঞ্চি, এই পাশেও 2.5 ইঞ্চি, এই পাশেও 2.5 ইঞ্চি। তাহলে আপনি এই 9টা দিয়ে যদি বুঝাই, এখানে যদি 2.5 ইঞ্চি কভারিং দেন এবং এখানে যদি 2.5 ইঞ্চি কভারিং দেন, তাহলে 2.5 5, 5 আর 9 14, এই যে সে 14। এবং এই পাশে যদি আপনারা 2.5 5 ইঞ্চি কভারিং দেন মোট, তাহলে 7 5 12, এই সেই 12। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কভারিংটা কি। এই যে চুরি রডটার থেকে আউটসাইডে যতটুকু ঢালাই থাকে এটাকে কভারিং বলে। এই কভারিংটা আপনাদের 1.5 ইঞ্চি এবং শর্ট কলামে গিয়ে 2.5 ইঞ্চি এই কভারিংটা দিতে হবে, এটা যেন মনে থাকে।
পরের বিষয় হলো গিয়ে কলামে রডের সংখ্যা এবং সাইজ নির্ধারণ করতে হবে। আচ্ছা, কলামে আপনারা কমপক্ষে 1% রড দিতে হবে, 1% রড দিবেন এবং জোড় সংখ্যক রড দিতে হবে। এখন এটার একটা ক্যালকুলেশন আছে, তো সেই ক্যালকুলেশনটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তবে সর্বোপরি আমি আপনাদের একটা কনক্লুশন দিয়ে দেবো। কলামে 1% রড বের করতে হবে কিভাবে, এএস ইজ ইকুয়াল টু রো বিডি, এটা হলো গিয়ে এটার সূত্র। এএস হলো গিয়ে রডের এরিয়া এবং রো হলো গিয়া কত পার্সেন্ট রড দেবেন, যেমন 1%, আর বি হলো গিয়া কলামের ব্রেথ এবং ডি হলো গিয়ে ডেপথ, মানে এই যে 10/12 না, এই 10 হলো গিয়ে বি, এই 12 হলো গিয়ে ডি। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি যে রো হলো গিয়ে আমার 0.01, যেহেতু আমার 1% গুণ 10 গুণ 12, তাহলে আমার এখানে আসে 1.2 স্কোয়ার ইঞ্চ। এতটুকু রড আমার দিতে হবে একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি কলামে, সর্বনিম্ন 1% যদি আমি রড ব্যবহার করি, তাহলে আমার এখানে 1.2 স্কোয়ার ইঞ্চ রড দিতে হবে। তাহলে এই 1.2 স্কোয়ার ইঞ্চ রড মানে এখানে কয়টা রড বা কত মিলি রড, আমরা এটাকে 16 মিলি দিয়ে দিব। হ্যাঁ, 16 মিলির একটি রডের এরিয়া হলো গিয়ে 0.31 স্কোয়ার ইঞ্চ। হ্যাঁ, তাহলে আমরা যদি 1.2কে 0.31 দিয়ে ভাগ করি, তাহলে আসে হলো গিয়ে আমার 3.87 নচ, মানে 4টার কাছাকাছি, 4টা রডের কাছাকাছি আমাদের দিতে হবে। তো যেহেতু আমরা 3টা দিব না, কারণ 3টা দিলে আমাদের বিজয় সংখ্যক হয়ে যাবে, এবং 0.87 মানে 3-এর তো বেশি আসছে আমার এখানে, তাহলে আমি এখানে কম দিব কিভাবে, যার কারণে আমাদের এখানে রাউন্ড ফিগার করে 4টা দিতে হবে। তাহলে আমার 4টা দিলে 1% রড হয়ে গেল এবং জোড় সংখ্যক রড দেওয়া হয়ে গেল। এর থেকে তাহলে আমরা কি বুঝতেছি যে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটি কলামে আমাদের 16 মিলিমিটারের 4টা রডই আসে, এর বেশি রড আসে না। তাহলে আমরা কি করব, কলামের সাইজটা ধরবো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং এর ভিতরে 4টা 16 মিলিমিটার রড দিয়ে দেবো, বাস, এনাফ, শেষ। এরপরে যদি 12 বাই 12 ইঞ্চির কলাম আমার দিতে হয়, মানে মাঝখানে যেমন লোডটা বেশি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা 12 বাই 12 কলাম দিব এবং সেই ভিতরে আমরা 6টা করে 16 মিলিমিটার রড দিয়ে দেবো। যদি লোডটা বেশি আসে সেই ক্ষেত্রে, এটা ডিজাইন ড্রয়িং ছাড়া তো আসলে এটা বলা যায় না, বা ক্যালকুলেশন না করলে এটা বলা যাবে না। তবে আমি যেটা আর কি ধারণা থেকে বলতেছি যে মাঝে যদি লোড বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 12 বাই 12 কলামটা দিতে পারি এবং ভিতরে 6টা রড দিয়ে দিতে পারি, দিলে আমাদের এটা কভার হয়ে যাবে। তাহলে আমরা রাউন্ড ফিগার করে বলতে পারি যে জোড় সংখ্যক রড দিব এবং 4টা 16 মিলিমিটার রড দিয়ে দিব, দিলেই আমাদের কলামটি হয়ে গেল। এবার আসেন যে কলামের রডের ডেভেলপমেন্ট লেন্থ ঠিক মতো দিতে হবে। ডেভেলপমেন্ট লেন্থ কাকে বলে? ডেভেলপমেন্ট লেন্থ হলো গিয়ে 18 ইঞ্চির কম নয়। ডেভেলপমেন্ট লেন্থ কি, আমরা রডটা যে বাড়তি করে যেটা দিয়ে দিই, যেমন ধরেন এই যে এখানে একটা বেজ আছে, এই যে কলামের রডটা এইভাবে আসলো, এসে বেঁকে গিয়ে এদিকে গেল, মানে এল যেটাকে আমরা বলি, এখান থেকে এসে বেঁকে গিয়ে এদিকে গেল, এই যে বাঁকানো যতটুকু বর্ধিত অংশ থাকবে, এটা 18 ইঞ্চির কম হবে না, এটাকে বলা ডেভেলপমেন্ট লেন্থ। এই ডেভেলপমেন্ট লেন্থ আমরা 18 ইঞ্চি দিব, 18 ইঞ্চির কম আমরা এটা দিব না। এরপরে আসবে চুরি বা টাইয়ের যে রড, চুরি রডটি আমরা 10 মিলিমিটার রড দেবো এবং 5 ইঞ্চি পরে পরে দিয়ে দেবো। হ্যাঁ, অনেকে 8 মিলি রডও দেয়, আমি অনেক জায়গায় বলেছি 8 মিলি রড দিতে। হ্যাঁ, 8 মিলি রডও দিতে পারেন, তবে 8 মিলির থেকে 10 মিলিটা বেটার হয়। এখানে যেটা বেটার হবে, যেটাতে আসলে সবচেয়ে ভালো যেটা হবে, আমি সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করতেছি। 10 মিলিমিটার রড দিবেন 5 ইঞ্চি পরে পরে, তাহলে আর কোনো ভুল ভ্রান্তি হবে না। এটা হলো গিয়ে চোখ বন্ধ করে আপনি এই কাজগুলো করতে পারবেন। চোখ বন্ধ করে আমি যেভাবে দিলাম এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর যদি এর বাইরে কোনো কিছু করেন, তাহলে সেখানে হয়তো কোনো অবজেকশন থাকতে পারে যে এখানে এই সমস্যা বা ওই সমস্যা বা এটা হইতে পারে ওইটা হইতে পারে, কিন্তু এটা ফলো করলে আর এই সমস্যাগুলো আর হবে না। আচ্ছা, চুরির রডের দুইটা যে মাথা 135 ডিগ্রি কোণ করে 3 ইঞ্চি বর্ধিত করে দিতে হবে, কমপক্ষে 3 ইঞ্চি আর কি। তা এই জিনিসটা কি, ধরেন এইখানে এই যে চুরি রডটা, যে দুইটা মাথা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঢুকাই দিতে হবে কলমের ভিতরে, এবং এটা কমসে কম 3 ইঞ্চি হবে। এই যে বর্ধিত অংশটা, এটা কমসে কম 3 ইঞ্চি বর্ধিত করে এখানে ভিতরে ঢুকাই দিতে হবে। যদি এটা না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভূমিকম্পের জন্য খুবই ওটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন শাটারের কাঠ। শাটারের কাঠ অবশ্যই সোজা হতে হবে, এবং শাটারের কাঠে যদি কোনো জয়েন্ট থাকে, তা সেই জয়েন্টের ফাঁকগুলোকে আপনারা ওই যে প্লেন শিট দিয়ে, পাতলা পাতলা প্লেন শিট পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনারা ওটাকে ফ্লাশ করে দিবেন। আচ্ছা, এরপরে আসেন ঢালাইয়ের সময় করণীয় কি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কলাম ঢালাইতে আমরা কি করব, তাহলে কলামের ঢালাইতে আমরা ঢালাইয়ের রেশিও রাখবো 1, 1.5, 3। অনেকে আছে 1, 2, 4 করে দেয়, হবে না। কলাম যেহেতু একটা ভাইটাল জিনিস, এটাকে আমাদের ঢালাই দিতে হবে 1, 1.5, 3-এ। আমরা 1, 1.5, 3-এ এবং বেজেও 1, 1.5, 3-এ, বিমেও 1, 1.5, 3, এগুলো খুব মেনটেন করতে হবে। এগুলোতে 1, 1.5, 3-এর নিচে আপনারা কোনোভাবে ঢালাই দিবেন না। একটা ব্যাগ, 1 ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ আপনার বালি এবং 3 ব্যাগ খোয়া, এই 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 জিনিসটা খেয়াল রাখবেন।
আচ্ছা, ঢালাইতে পানি বেশি দিয়ে পাতলা করা যাবে না। অনেকে আছে মিস্ত্রিরা করে কি, ঢালাইতে কলামের জন্য হানিকম না আসে, মানে ঢালাইতে যেন খোয়াগুলো না দেখা যায়, এই জন্য করে কি তারা বেশি পরিমাণ পানি দিয়ে দেন। পানি দিয়ে দিলে আসলে কি হবে, পাতলা হয়ে যাবে এবং খোয়াগুলো ধুয়ে নিচে চলে যাবে, আর কলামের ভিতরের যে কোয়ালিটি, ঢালাইয়ের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা একদম বাজে হয়ে যাবে। যার কারণে ঢালাইতে কোনো সময় পানি বেশি দেওয়া যাবে না। 1-1.5-3 মেনটেন করতে গেলে পানি সিমেন্ট রেশিও যতটুকু রাখতে হবে ঠিক ততটুকু রাখতে হবে। আচ্ছা, আর মিক্সার মেশিন এবং ভাইব্রেটর মেশিন ব্যবহার করতে হবে। ঢালাইতে আপনারা হ্যান্ড মিক্স না করে, হ্যান্ড মিক্স করে অনেকে, করা যায়, তবে সেক্ষেত্রে হ্যান্ড মিক্সের থেকে মিক্সার মেশিনে মিক্সিং খুবই ভালো হয়। আসলে যদি অরিজিনালি স্ট্রেংথ পেতে চান, ঠিকঠাক স্ট্রেংথ পেতে চান, এতগুলো টাকা খরচ করবেন, আর মিক্সার মেশিনে তো আর খুব বেশি টাকা যায় না। মিক্সার মেশিন যদি আপনার কন্ট্রাক্টর ব্যবহার করতে না চায় বা না করে, আপনি দরকার নিজে পয়সা খরচ করে দরকার হলে মিক্সার মেশিন এনে দিবেন। মিক্সার মেশিনের বিনিময়ে আপনি কি পাবেন, আপনার বিল্ডিংটার স্থায়িত্ব আপনি কিন্তু বেশি পাবেন। তো মিক্সার মেশিন এবং ভাইব্রেটর মেশিন, এই দুটো জিনিস অবশ্যই ঢালাইয়ের সময় থাকতে হবে, এবং মিক্সার মেশিন দিয়ে মিক্সিং করে এবং ঢালাইতে ভাইব্রেটর মেশিন ব্যবহার করে আপনাকে ঢালাই দিতে হবে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো গিয়ে একদিনে 4.5 ফিটের বেশি আপনারা কলাম ঢালাই দিবেন না। আজকে 4.5 ফিট দিলেন, কালকে 4.5 ফিট দিলেন, এই হয়ে গেল 9 ফিট। এখন আমরা তো জানি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর থাকে লোকে 10 ফিট, ঠিক আছে, 9 ফিট তো দেবেন, 9 ফিটের উপরে যা বিম থাকবে, যার কারণে এটা শাটারিং যখন করবে ছাদে, শাটারিং করার সময় তখন ওই বিমের ওইটা শাটারিংটা ঠিকঠাক মতন করে দিয়ে তারপরে আপনার এখানে কলাম ঢালাই করে দিবেন। তো আপনি আপাতত মনে রাখবেন যে 4.5 ফিট আর একদিন 4.5 ফিট, 4.5 ফিট দুইবারে ঢালাই দিবেন। মূল কথা 4.5 ফিট 4.5 ফিট করে। আপনি আবার যদি বেশি বড় করে ফেলেন, বড় করে যদি কলাম ঢালাই দেন, তাহলে কিন্তু নিচ পর্যন্ত যে মালামাল যেটা সেটা ঠিকঠাক মতো পৌঁছায় না, যার কারণে হানিকম কিন্তু চলে আসবে। ঢালাইয়ের পরে করণীয় কি, এই বিষয়টা যদি আমরা দেখি, দেখেন শাটার খোলা এবং কিউরিং। আচ্ছা, ঢালাইয়ের কমপক্ষে একদিন পরে শাটার খোলা যাবে। আমরা কিন্তু এখন আলোচনা করতেছি ঢালাইয়ের পরে করণীয় কি। ঢালাইয়ের কমপক্ষে একদিন পরে শাটার খোলা যাবে, এর আগে শাটার খোলা যাবে না। যদি 2 দিন রাখতে পারেন আরো ভালো হয়। আর কিউরিং কিন্তু যদি আপনারা শাটার একদিন পরে খুলতে পারবেন, তবে যদি 2 দিনেও যদি পরে যা খোলেন, 2 দিন পরে খোলেন বা 3 দিন পরে যা খোলেন, কিন্তু শাটারে কিন্তু আপনারা কিউরিং কিন্তু আপনারা যেদিন ঢালাই দিবেন তার পরের দিন থেকে কিউরিং শুরু করতে হবে। কিউরিং কমপক্ষে ঢালাইয়ের একদিন পরে থেকে 14 দিন পর্যন্ত, মানে ঢালাই যেদিন হবে তার পরের দিন থেকে কিউরিং শুরু করবেন, 14 দিন পর্যন্ত এই কিউরিংটা আপনারা চালাই যাবেন। কিউরিং কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি যত টাকায় খরচ করে আপনি কলাম ঢালাই করেন না কেন, যদি কিউরিংটা ঠিকঠাক মতো না করেন, তাহলে কলামের সেই স্ট্রেংথ গেইন হয় না। বাইরে থেকে কলাম বা ঢালাই খুব স্ট্রং দেখালেও আসলে ভিতরে খুবই দুর্বল থাকবে। ভিতরের কলামটা স্ট্রং করাটাই হলো গিয়ে মূল বিষয়। বাইরের ফিনিশিং আমার যে খুব ভালো হইতে হবে বিষয়টা তা না, কিন্তু তার থেকেও কিন্তু বেশি ম্যান্ডেটরি আমার হলো গিয়ে কলামের ভিতরে ঢালাইটা স্ট্রং হওয়া। যার কারণে ঢালাই স্ট্রং করতে গেলে অবশ্যই ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে, প্রপারলি ঢালাই দিতে হবে এবং কিউরিংটা ঠিকঠাক মতন চালাই যেতে হবে। আর একটা সর্বোপরি যে বিষয়, সেটা হলো গিয়ে কোনো প্রকার হানিকম গ্রহণযোগ্য হবে না। এটা আপনি আপনার মিস্ত্রি বা কন্ট্রাক্টর যে থাকবে ঢালাই সময়, তাকে বলে দিবেন যে আমার কোনো ঢালাইয়ের কোনো কিছুতে, সেটা কলাম হোক বিম যেটাতেই হোক না কেন, কোনো প্রকার হানিকম আমি অ্যালাউ করব না। যদি হানিকম হয়ে থাকে তাহলে আপনি আমার মালের ডেমারেজ দিবেন এবং ওটাকে ভাঙবেন, ভেঙে আবার নতুন করে করবেন। আমরা হানিকম কোনোভাবেই গ্রহণ করব না, এ বিষয়ে মনে রাখবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।